বঙ্গ রঙ্গমঞ্চের সংক্ষিপ্ত ইতিহাস ও নাট্যতত্ত্ব ডক্টর জগন্নাথ ঘোষ। রঙ্গমঞ্চ: গ্রিক রঙ্গমঞ্চ, রোমান রঙ্গমঞ্চ, ভারতীয় রঙ্গমঞ্চ, পরবর্তীকালের নাট্যশালা, বঙ্গীয় নাট্যশালা। নাটকের অভিনয় দেখতে যাওয়াকে আমরা থিয়েটার দেখতে যাওয়া বলি। নাটকের সঙ্গে তাই থিয়েটারের সম্পর্ক গভীর। নাটক ছাড়া থিয়েটার গড়ে ওঠে না। কিন্তু আবার এ কথাও ঠিক, নাটক ছাড়াও থিয়েটারে আরও অনেক কিছু আছে। তাই প্রশ্ন জাগে, থিয়েটার তাহলে কি? একথা অস্বীকার করা যাবে না যে নাটকই থিয়েটারের প্রধান সম্পদ। নাটক না হলে থিয়েটারের কথাটা ভাবাই অসম্ভব। নাটক নির্জন নিভৃতে যতখানি না আপন মনে পড়ার, তার থেকেও তার গুরুত্ব অনেক বেশি। অভিনয় না হলে নাটকের কোনো মাহাত্ম্য থাকে না। মহাকবি কালিদাস কয়েকখানা নাটকেরও প্রণেতা। তিনি তার অন্যতম নাটক মালবিকাগ্নিমিত্র এ বলেছেন, নাটক প্রয়োগ প্রধান। নাট্যাভিনয়ের জন্য চাই একটি প্রেক্ষাগৃহ এবং সেই সঙ্গে চাই অভিনেতা, দৃশ্যপট, সাজসজ্জাকর, আলোক সম্পাদকারী, নৃত্য নির্দেশক, সঙ্গীত শিক্ষক ও উল্লিখিত সমস্ত উপাদানগুলিকে সমন্বিত করে নাট্যাভিনয়ের সামগ্রিক রূপ ফুটিয়ে তোলার জন্য চাই একজন প্রযোজক। এ থেকে বোঝা গেল থিয়েটার এক যৌথ শিল্প। আজকাল অবশ্য নাট্য প্রযোজককে বলা হচ্ছে নাট্য নির্দেশক বা পরিচালক। রঙ্গমঞ্চ: রঙ্গমঞ্চ থিয়েটারের একটি প্রয়োজনীয় উপাদান। যে অভিনয়ের জন্য লেখা হয় নাটক, সেই অভিনয় অনুষ্ঠিত হয় রঙ্গমঞ্চে। এই রঙ্গমঞ্চের ইতিহাস বড় রোমাঞ্চে ভরা। রঙ্গমঞ্চের আয়তন, গঠন, কৌশল ও প্রকৃতি কেমন তা নিয়ে দেশে দেশে নানা পরীক্ষা নিরীক্ষা হয়েছে। প্রথমে গ্রিক দেশের রঙ্গমঞ্চের কথা বলা যাক। গ্রিক রঙ্গমঞ্চ: গ্রীসের সুরা ও উর্বরতার দেবতা ডায়োনিসাস এর পুজো উপলক্ষে যে উৎসব অনুষ্ঠিত হতো, সে উৎসবের অন্যতম ছিল নাট্যাভিনয়। তদুদ্দেশ্য আক্রেপলিস পাহাড়ের দক্ষিণ দিকস্থিত উত্তরায় অঞ্চলে অবস্থিত ডায়োনিসাস মন্দির প্রাঙ্গণে নির্মিত হতো নাট্যমঞ্চ। পাহাড়ের ঢালুতে পাথর কেটে এখানকার দিনের স্টেডিয়ামের মতো করা হতো দর্শক আসন। একসঙ্গে প্রায় 20,000 দর্শক বসে অভিনয় দেখার সুযোগ পেতেন। মন্দির প্রাঙ্গণে কোরাস দলের নাচ গানের জন্য নির্দিষ্ট ছিল একটি বৃত্তাকার স্থান। একে বলা হতো কোরাস বা মঞ্চপীঠ। একে আবার বলা হতো অর্কেস্ট্রা। এরিনা শব্দ থেকে অর্কেস্ট্রা শব্দের উৎপত্তি। এর ব্যাস ছিল 65 ফুট। যে প্রধান প্রবেশ পথ দিয়ে কোরাস দল ও প্রধান অভিনেতা মঞ্চে আসতেন তাকে বলা হতো প্যারোডস। অর্কেস্ট্রার মধ্যবর্তী স্থান অথবা দক্ষিণ দিকে নির্মিত হতো অস্থায়ী গৃহ। একে স্কিন বলা হতো। নাট্যক্রিয়ার প্রযোজনে এটি নির্মিত হতো। পরবর্তীকালে এই স্কিন হল মঞ্চসজ্জার প্রয়োজনীয় উপাদান। প্রথম দিকে এটি তৈরি হতো কাঠ বা তাঁবুর কাপড় দিয়ে, পরে পাথরের স্থায়ী স্কিন নির্মিত হতো। খ্রিস্টপূর্ব 400 অব্দের মধ্যেই মঞ্চে নির্মিত হতে থাকে প্যারাসোকেনিয়া। এর নাম পার্শ্বপট বা উইংস। এর ফলে সাজঘর মঞ্চের কাছাকাছি চলে আসে। পূর্বে মঞ্চ ছিল উন্মুক্ত, কিন্তু ক্লাসিক যুগে যখন মঞ্চসজ্জার বিবর্তন দেখা দিতে থাকলো, তখন থেকে মঞ্চের উপরিভাগে আবরণ দেওয়া চল হতে থাকে। রঙ্গমঞ্চের শীর্ষে চালাঘর জাতীয় অ্যাপিস্কেনিয়ান প্রচলিত হতে শুরু হলো। একটি ঘূর্ণায়মান প্রিজম দ্বারা দৃশ্যপট পরিবর্তনের ব্যাপারটি বোঝানো হতো। একে বলা হতো পেরিয়াকটই। এর গায়ে আঁকা হতো ট্র্যাজেডি ও কমেডির নানা দৃশ্য। এই প্রিজমকে ডান দিকে যদি ঘোরানো হতো তবে শহরে অন্য একটি অঞ্চল লক্ষিত হতো। আবার যদি দুদিকে ঘোরানো হতো তবে সম্পূর্ণ দৃশ্যপট পাল্টে গেছে বোঝাতো। অনেকগুলি পশ্চাৎপট টাঙানো হতো। একটি পট উঠে গেলে পরেরটি দৃশ্যমান হতো। সেকালে সঞ্চারমান মঞ্চেরও প্রচলন ছিল। একে বলা হতো এক সিক্লেমা। এটি অনেকটা ঘূর্ণায়মান মঞ্চের মতো। কথিত আছে গ্রিক নাট্যকার
ইউরিপিডিসের নাটকের অভিনয়ের সময় সঞ্চারমান মঞ্চের সাহায্য নেওয়া হতো রোমান রঙ্গমঞ্চ। রোমের প্রথম রঙ্গমঞ্চের প্রচলন ঘটে খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে। গ্রীসে দেখা দেখি এখানে অ্যাপোলোর মন্দিরের সন্নিকটে স্থাপিত হয় মঞ্চ। এইসব মঞ্চ তৈরি হতো কাঠের পাটাতন দিয়ে। বলা বাহুল্য এই মঞ্চ ছিল অস্থায়ী। অবশেষে স্থায়ী মঞ্চ স্থাপিত হতো পাথরের। এ ঘটনা খ্রিস্টপূর্ব 2য় শতকে। দুঃখের বিষয়, তৎকালীন সিনেট মঞ্চ জনসাধারণের নৈতিক অধঃপতন ঘটাবে এই আশঙ্কায় উক্ত স্থায়ী মঞ্চটি ধ্বংস করে দিতে বলে। সৌভাগ্যের বিষয় হলো এই যে উক্ত ঘটনার 100 বছর পরে রোমে পুনরায় পাথরের স্থায়ী মঞ্চ নির্মাণ করে পম্পি। তারপরে থেকে রোমান নাট্যশালা তার মৌলিক স্বরূপে প্রতিষ্ঠিত হয়। রোমান নাট্যশালাগুলি হতো একটু উঁচু ও চওড়া। মঞ্চসজ্জায় থাকতো উঁচু উঁচু স্তম্ভ, সেই সঙ্গে নানা মূর্তি বসানো হতো। কিছু নাট্যশালা উন্মুক্ত থাকলেও মঞ্চ আচ্ছাদিত থাকত। দৃশ্য পরিবর্তন বোঝাতে পর্দা ব্যবহৃত হতো। পর্দাগুলি নিচে থেকে ওপরের দিকে তোলা হতো। সিজারের প্রেরণায় রোমে স্থাপিত হয় অ্যাম্ফি থিয়েটার। এটি স্থাপন করেন সিজারের বন্ধু কিউরিও। এই মঞ্চ প্রকৃতপক্ষে 2টি মুখোমুখি স্থাপিত মঞ্চের সমষ্টি। তার মধ্যে একটি স্থির, অন্যটি ঘূর্ণায়মান। অভিনয়ের সময় যে দৃশ্যগৃহ ব্যবহৃত হতো তাকে বলা হতো ফ্রন্স স্কেনা। এর সম্মুখবর্তী স্থানে থাকতো অভিনয় ভূমি। এই দৃশ্যগৃহে দরজা ও ছাদও থাকতো। ফ্রান্স স্কেনা ছাড়াও মঞ্চের সামনে স্থাপিত হতো হাইপোস্কেনিয়াম। এটি প্রকৃতপক্ষে সুসজ্জিত প্রকার। এটি 3-4 তলা সমান উঁচু। প্রাকার থেকে নেমে আসতো সোপান শ্রেণী। এগুলি দিয়ে তৈরি হতো মঞ্চপীঠ। ভারতীয় রঙ্গমঞ্চ। প্রাচীন গ্রিস ও রোমান রঙ্গমঞ্চে আলোচনা প্রসঙ্গে এসে পরে প্রাচীন ভারতীয় রঙ্গমঞ্চের কথা। নাট্যাচার্য ভারতের নাট্যশাস্ত্র গ্রন্থে প্রাচীন ভারতে প্রচলিত নাট্যকলা ও নাট্যশালার পরিপূর্ণ বিবরণ মিলবে। নাট্যশাস্ত্র রচিত হয় খ্রিস্টীয় 3য় শতকে। অবশ্য নাট্যশাস্ত্রের পূর্বেও পাণিনির অষ্টাধ্যায়ী ব্যাকরণে মঞ্চাভিনয়ের উল্লেখ আছে। অষ্টাধ্যায়ী আনুমানিক খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ অব্দে রচিত হয়। পতঞ্জলির মহাভাষ্য খ্রিস্টপূর্ব 2য় শতকে রচিত। সৌভনিক, গ্রন্থিক, ব্যামিশ্রক প্রভৃতি শব্দের উল্লেখ আছে। সৌভনিক শব্দের অর্থ হলো নাট্য প্রয়োগকর্তা, গ্রন্থিক সূত্রধর, আর ব্যামিশ্রক শব্দের অর্থ হলো পার্শ্ব চরিত্রাভিনেতা। প্রাচীন ভারতের মঞ্চের রূপ কেমন ছিল তার পরিপূর্ণ বিবরণ আমরা পাই ভরতের নাট্যশাস্ত্রে। এই মহাগ্রন্থের 2য় অধ্যায়ে প্রেক্ষাগৃহ লক্ষণ বর্ণিত হয়েছে। সেই বর্ণনা পূর্বে জানা যায় 3 রকমের প্রেক্ষাগৃহ আছে: বিকৃষ্ট, চতুরস্র ও ত্রস্র। এদের অর্থ যথাক্রমে জ্যৈষ্ঠ, মধ্য ও অবর। বিকৃষ্ট আয়তাকার, চতুরস্র বর্গাকার ও ত্রস্র ত্রিভুজাকার। আলংকারিক অভিনবগুপ্তের মতে রঙ্গালয় 9 প্রকার, যথা বৃহৎ বিকৃষ্ট, বৃহৎ চতুরস্র, বৃহৎ ত্রস্র, মধ্যম বিকৃষ্ট, মধ্যম চতুরস্র, মধ্যম ত্রস্র, ক্ষুদ্রাকার বিকৃষ্ট, ক্ষুদ্রাকার চতুরস্র ও ক্ষুদ্রকার ত্রস্র। বিকৃষ্ট প্রেক্ষাপট গৃহ শুধু দেবতাদের জন্য নির্দিষ্ট। এই প্রেক্ষাগৃহের দৈর্ঘ্য 108 হাত। রাজাদের জন্য নির্ধারিত মধ্যম চতুরস্র এর দৈর্ঘ্য হবে 64 হাত। ত্রস্র ত্রিকোণ প্রেক্ষাগৃহ সাধারণ মানুষের জন্য নির্দিষ্ট। এর প্রতি বাহুর পরিমাণ হবে 32 হাত। সাধারণ প্রেক্ষাগৃহের আকার দৈর্ঘ্যের 64 হাত এবং প্রস্থে 32 হাত হয়ে থাকে। প্রেক্ষাগৃহের আয়তনের বেশি হওয়া বাঞ্ছনীয় নয়। প্রেক্ষাগৃহের পর নাট্যাচার্য ভরত রঙ্গপীঠ, স্টেজ সম্পর্কে সুচিন্তিত মত পরিবেশন করেছেন।
ভারতবর্ষের নাট্যশালা দুটি ভাগে বিভক্ত। একটি ভাগে দর্শকদের বসার জায়গা, অন্য ভাগে অভিনয় রঙ্গভূমি। দর্শকদের স্থান কিছু স্তম্ভ দিয়ে চিহ্নিত করা হতো। স্তম্ভগুলি বিভিন্ন রঙের। সাদা রঙের স্তম্ভ ব্রাহ্মণ দর্শকদের বসার জন্য, লাল রঙের স্তম্ভ ক্ষত্রিয়দের এবং হলুদ রঙের স্তম্ভ উত্তর পশ্চিম দিকে বৈশ্য, উত্তর পূর্ব দিকের নীল কৃষ্ণ স্তম্ভ শূদ্রদের জন্য নির্দিষ্ট ছিল। বসার আসনগুলি হতো কাঠের ও ইটের। রঙ্গপীঠের পাশে 4টি স্তম্ভের ওপরে যে বারান্দার ব্যবস্থা থাকত সেগুলি সম্ভ্রান্ত দর্শকদের বসার জন্য। রঙ্গপীঠ চিত্র ও মূর্তি দিয়ে সাজানো থাকত। ভারতের নাট্যশাস্ত্রে রঙ্গালয়টিকে কল্পনা করা হয় শায়িত রঙ্গদেবতার দেহরূপে। রঙ্গপীঠ বা অভিনয় স্থানের পেছনে দিককার অংশ হল রঙ্গশীর্ষ। একে রঙ্গদেবতার শিরোদেশ বলে। রঙ্গপীঠ থেকে রঙ্গশীর্ষের উচ্চতা একটু ওপরে। অভিনয় রঙ্গ শুরুর আগে অভিনেতারা এখানে এসে জমায়েত হতেন। তাছাড়া এখানে বাকি বাদকদের জন্য জায়গা রাখা হতো। রঙ্গশীর্ষের সম্মুখভাগ হল রঙ্গপীঠ বা অভিনয় ক্ষেত্র। রঙ্গপীঠের পেছনে যবনিকা। আসলে এটি একটি রং করা কাপড়। যবনিকার রং হতো লাল। অবশ্য প্রয়োজন মতো এর রং নানা রকম হতে পারে। পর্দার পেছনে থাকবে নৈপথ্য গৃহ। এটি আসলে সাজঘর। সাধারণত নৈপথ্য গৃহ রঙ্গপীঠ থেকে একটু উঁচুতে। সাজঘর ও রঙ্গপীঠের মাঝখানে দুটি দরজা দিয়ে সাজঘর থেকে রঙ্গপীঠে প্রবেশ করতে হয়। অভিনেতারা সাজঘর থেকে রঙ্গপীঠে প্রবেশ করলে তাকে বলা হতো রঙ্গাবতরণ। নাট্যমণ্ডপকে পর্বত গুহার আকার দেওয়া হতো। তাকে করা হতো দ্বিতল। স্বর্গ বা অন্তরিক্ষের অভিনয় হতো ওপরের তলায় আর মর্তের অভিনয় নিচের তলায়। রঙ্গপীঠের বাতায়ন হতো ছোট ছোট। কারণটি বৈজ্ঞানিক। এতে শব্দ প্রক্ষেপ হতো স্পষ্ট। শ্রোতাদের পক্ষে অভিনেতাদের অভিনয় শুনতে অসুবিধা হতো না। নাট্যমণ্ডপকে গৃহাকৃতি দেওয়ার কারণ প্রাচীনকালে পর্বত গুহা নাট্যশালা রূপে ব্যবহৃত হতো। রামগড় পাহাড়ে সীতাবেঙ্গা ও যোগীমায়া নামক দুটি গুহার ভগ্নাবশেষে পাওয়া গেছে। গুহার ভেতরে দেওয়ালের চারপাশে উঁচু বেদি দিয়ে ঘেরা। দেওয়ালের চারিদিকে পাথর কাটা উঁচু মঞ্চাসন। মঞ্চাসনগুলিতে 50-60 জনের বসার ব্যবস্থা রয়েছে। রঙ্গপীঠ ডিম্বাকার। প্রাচীন ভারতের নাট্যশালার পরিচয় নিতে গিয়ে দেখা গেল এই নাট্যশালা নির্মাণের গ্রিক নাট্যশালার কোনো প্রভাব নেই। পরবর্তীকালের নাট্যশালা। মধ্যযুগের ইউরোপে চার্চের মধ্যস্থতায় নাট্যাভিনয় অনুষ্ঠিত হতে থাকে। তখন মঞ্চে অভিনীত নাট্য রচনাগুলি ছিল ধর্মীয় ও নীতিবাদী। এই ধরনের নাটককে বলা হতো মিস্ট্রি প্লে। সে কারণে নাট্যাভিনয়ের জন্য নাট্যশালা হতো সরল। খ্রিস্টীয় ত্রয়োদশ-চতুর্দশ শতক থেকে ইউরোপে নাট্যাভিনয় চর্চের পৃষ্ঠপোষকতা থেকে বেরিয়ে আসতে থাকে। নাট্যাভিনয়ে ফিরে আসতে শুরু করে বৈচিত্র্য। তার বদলে রঙ্গমঞ্চের স্থাপত্য শৈলীতে আসে জটিলতা। এই প্রসঙ্গেই আসে শেক্সপিয়রের যুগের নাট্যশালার কথা। এই যুগের অনেকে এলিজাবেথান যুগ বলতে চান। এই সময়কার মঞ্চ ছিল অল্প চওড়া পাটাতন সদৃশ্য। মঞ্চ 3 ভাগে বিভক্ত ছিল, সম্মুখ, মধ্য ও পশ্চাৎ। সম্মুখ ভাগে ব্যবহৃত হতো প্রাঙ্গণ বা রাজপথ রূপে। এই অংশটি ছিল দর্শকাসনের কাছাকাছি। মধ্যভাগে 2 প্রান্ত 2টি থাম এবং অল্প সংখ্যক আসবাবপত্র রাখা হতো। এই অংশটি ব্যবহৃত হতো প্রাসাদের নির্জন প্রকোষ্ঠ ও মন্ত্রালয়ের জন্য। পশ্চাৎ ভাগের উঁচুতে থাকতো গ্যালারি। এখানে দুর্গ প্রকারে ও অলিন্দের ব্যবস্থা থাকত। তখন ড্রপ সিনের ব্যবহার ছিল না। একজন অভিনেতার প্রস্থানের সঙ্গে সঙ্গে আর একজন অভিনেতার আবির্ভাব ঘটত মঞ্চে। যে গ্লোব থিয়েটারে শেক্সপিয়রের নাটক অভিনীত হতো তার আদল ছিল উপরিউক্ত নাট্যশালার অনুরূপ। পরবর্তীকালে ইংল্যান্ড ও ফ্রান্স নাট্যশালার মঞ্চ সজ্জায় নানা পরিবর্তন ঘটে। আন্দ্রে আতোয়া প্রতিষ্ঠিত থিয়েটার লাইবর
প্যারিসের নাট্যশালায় যে ঐতিহাসিক পরিবর্তন ঘটায়, সেই পরিবর্তনের ইশারায় ইংল্যান্ডের নাট্যশালাও বিবর্তিত হয় 1887। নাট্যশালা হয় স্বভাবিকতাবাদী। ইতিপূর্বে বিদ্যুতের আলোর আবিষ্কার ঘটেছে, তার সাহায্যে অভিনয়ে আলোক সম্পাদের পরিকল্পনা স্বাভাবিকতাবাদকে আরও বিশদ করেছে। এরপরে জার্মানি, রাশিয়া মঞ্চসজ্জায় নানা পরিবর্তন ও বিবর্তনে লক্ষিত হতে থাকে। বিশিষ্ট মঞ্চবিদ নাট্য পরিচালক এডওয়ার্ড গর্ডন ক্রেগ ইংল্যান্ডের মঞ্চকে দিলেন বাস্তববাদী দৃষ্টিভঙ্গি। নাট্য পরিচালক ও নট কনস্টাইন সের্গেইভিচ স্তানিস্লাভস্কি মস্কোতে স্থাপন করলেন 1897 সালে মস্কো আর্ট থিয়েটার। তিনি এই থিয়েটারে নাট্য প্রযোজনার স্বার্থে আনলেন বাস্তববাদী মঞ্চ পরিকল্পনা। জার্মানির ম্যাক্স রাইনহার্ড গর্ডন ক্রেগের মঞ্চাদর্শের ভিত্তিতে মঞ্চ প্রতিষ্ঠা ঘটালেন জার্মানিতে। আরউইন পিসকাটার ও বেটোল্ট ব্রেশট জার্মানির থিয়েটারকে করলেন বিপ্লবের থিয়েটার। তার ফলে নাট্যশালার মঞ্চসজ্জা এলো যুগান্তকারী বিবর্তন। বঙ্গীয় নাট্যশালা বাঙালি নাট্যগত প্রাণ। বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রাথমিক নিদর্শন চর্যাপদের মধ্যে আমরা পাই বুদ্ধ নাটক ও নটপেটিকার কথা। এ থেকে বোঝা যায় 1000 বছর আগেও চর্যাপদের রচনাকাল আজ থেকে 1000 বছর আগের। বাঙালি নাটক রচনা করত এবং অভিনয়ে অংশ নিত, কিন্তু মঞ্চ ব্যবস্থা কেমন ছিল তার কোনো চিহ্ন মেলে না। বৃন্দাবন দাস বিরচিত চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যখণ্ডের 18 অধ্যায়ে একটি অভিনয়ের বর্ণনা প্রদত্ত হয়েছে। এই অভিনয় অনুষ্ঠিত হয়ে শ্রী চৈতন্যদেবের মেসোমশাই চন্দ্রশেখর আচার্যের গৃহে, খুব সম্ভব 1508 কিংবা 1509 খ্রিস্টাব্দে। তখনও শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেননি। সেই দিন কি নাটক অভিনীত হয় তার বিবরণ পাওয়া যায়নি। নাটকটি বৈশিষ্ট্য ছিল নাট্যগীতির অর্থাৎ যাত্রার। এটি মুখ্যত ছিল রাধা বিরহ বিষয়ক অভিনয়ের। অন্যতম অভিনেতা ছিলেন শ্রী চৈতন্যদেব, তার ছিল রুক্মিণীর ভূমিকা। শ্রী চৈতন্য ভাগবত পাঠে জানা যায়, শ্রী চৈতন্য একদিন তার সঙ্গীদের জানান, আজি নৃত্য কবি বাউ আঙ্কের বন্ধন। উৎসাহিত চৈতন্য পরিকর বৃন্দ অতঃপর সেই ক্ষণে কথিবার চান্দোয়া কাচিয়া সাজসজ্জা করিলেন সুন্দর করিয়া। মঞ্চের আসরে দৃশ্যসজ্জা ছিল না, কিন্তু সাজসজ্জার ব্যবস্থা ছিল। বুদ্ধিমন্ত খা নিয়েছিলেন উদ্দিষ্ট সাজসজ্জার ভার। প্রসঙ্গত বলা ভালো, চৈতন্য মহাপ্রভুর অভিনীত পালা বাংলাদেশে প্রচলিত কৃষ্ণযাত্রার পালার আদি রূপ। যাত্রা কথকতা পাঁচালী ছিল তৎকালীন বাঙালির একমাত্র বিনোদন মাধ্যম।